জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদি হাসান। আমাদের সবারই একটি কমন কোশ্চেন থাকে, বিশেষ করে ছোটোর সময়, যে পড়াশোনা কে আবিষ্কার করলো। আজকে সেই প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। যদিও এটা সম্পর্কে সঠিক ধারণা বা ব্যাখ্যা পাওয়া যায়নি, তারপরেও আমি এটা সম্পর্কে বলবো। আজকে আমরা যে অধ্যায়টি পড়তে চাচ্ছি বা আমি যে অধ্যায়ের ভিডিও সিরিজ ক্রিয়েট করতে চাচ্ছি তা হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা এইচএসসির আইসিটির একটি তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ দিব আপনাদেরকে। আপনাদের যাদের যাদের আইসিটির প্রবলেম রয়েছে এই তৃতীয় অধ্যায় সম্পর্কে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নেবেন। আপনার যেই যেই বিষয়ের উপর প্রবলেম রয়েছে তা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন, আমি ওই সম্পর্কে আপনাদের ভিডিও ক্রিয়েট করে দেব। আজকে আমি এই অধ্যায় সম্পর্কে কিছু পড়াবো না, জাস্ট আমি ওই কোশ্চেনের আনসারটা দিব যে পৃথিবীতে এই পড়াশোনা কে আবিষ্কার করলো। তাহলে এই কোশ্চেনের আনসার দিতে গেলে কিন্তু আপনাকে ফার্স্টে জানতে হবে আমাদের যে ভাষা, আমরা যে কথা বলতেছি, এটা কিভাবে আবিষ্কার হলো। যদি আপনি চিন্তা করে দেখেন, একদম পৃথিবীর শুরু লগ্নের দিকে মানুষ কিন্তু কথা বলতে পারতো না, মানুষ কিছুই করতে পারতো না, কোনটা ভালো কোনটা খারাপ এটাই জানতো না, এমনকি এটাও জানতো না তাকে কি খেতে হবে। মানুষ শুরুর দিকে পশু খেতে শুরু করে। তারপরও কোন কোন পশুকে খেত, যেমন তাকে বাঘ খায়, সেও বাঘকেই খাবে। সে কখনো হরিণ বা বানরকে খেত না। কারণ কি, হরিণ বা বানর কিন্তু মানুষকে খেত না, এই জন্য মানুষও হরিণ বা বানরকে খেত না। এর কারণ ছিল মানুষ সবসময় চাইতো পৃথিবীতে রাজত্ব করতে, পৃথিবীটাকে নিজের দখলে নিয়ে যেতে। ঠিক ওই আদিম চিন্তা থেকেই কিন্তু আধুনিক যুগে যে কম্পিউটারটি আবিষ্কার হয়েছে তা কিন্তু মানুষকে পৃথিবী নিজের দখলে নিয়ে নিয়েছে। এটা কিভাবে আবিষ্কার হলো? একটা বনের ভিতর যখন একটা মানুষ থাকতো তখন তাকে সবগুলো বাঘ মিলে তাকে খেয়ে ফেলতো। আবার একটি বাঘকে যখন একা পেত তখন মানুষগুলো মিলে ওই বাঘটিকে হত্যা করে খেয়ে ফেলতো। এভাবেই কিন্তু মানুষের চিন্তা ভাবনা ডেভেলপ হতে থাকে। তখনই মানুষ ভেবে দেখে যে আমি যদি একা একা একটা জঙ্গলে বা একটা জায়গায় বসবাস করি তাহলে আমাকে একদিন হিংস্র পশুগুলো আমাকে খেয়ে ফেলবে। সে এই ক্ষেত্রে কি করত? সে এই ক্ষেত্রে যে কাজটি করত, একটি দলবদ্ধভাবে, একটি গোষ্ঠীবদ্ধভাবে এক জায়গায় একত্রে থাকতো। তখন ধীরে ধীরে একত্রে থাকার কারণে তাদের প্রতিদিন পশু হত্যা করে খেতে হতো না। কারণ ওই সময়টা ছিল খাবারের একটি বড় স্ট্রাগল করতে হতো খাবারের জন্য। কারণ তারা কি খেতে হবে তাই তো জানতো না। একটি ফল খাওয়া যায় বা একটি গাছ থেকে যে ফল হয় সেই ফল খেয়ে বেঁচে থাকা যায় বা সবজি খাওয়া যায়, এগুলো কিন্তু আদিম যুগের মানুষ জানতো না। ধীরে ধীরে তারা এগুলো পরবর্তীতে জানতে পারে এবং পরবর্তীতে তারা এগুলো খেতে পারে। কিন্তু ওই আদি যুগে মানুষকে যে পশুগুলা খাইতে পারতো, মানুষও ঠিক ওই পশুগুলাকেই হত্যা করে খেত। ঠিক এভাবে যখন তারা গোষ্ঠীবদ্ধভাবে থাকতে থাকে, ধরুন সাপোজ একটা জায়গায় 50 জন মানুষ হয়ে গেল। এখন 50 জন মানুষের জন্য খাবার দরকার অনেক। তখন তারা কি করত? একদিন বের হয়ে যত হিংস্র পশু আছে, যেমন ধরুন 100 বা 200 বাঘ, তারা কিন্তু মেরে ফেলতো। এবং শুরুর দিকে, আদি যুগের শুরুর দিকে, আমি একটি সংস্কৃত বইয়ের ট্রান্সলেট থেকে পড়েছি, যেটা আদি যুগের শুরুর দিকে যখন মানুষ বাঘকে হত্যা করত তখন কিন্তু কোনো অস্ত্র ইউজ করতো না। তারা একটা বাঘের সাথে পাঞ্জাপাঞ্জি বা জাতাজাতি করে যে জিততে পারে এভাবে কিন্তু বাঘ হত্যা করতো। দেখা গেছে একটি বাঘকে মারতে গিয়ে 10 জন একটা বাঘের সাথে লাগছে এবং ওইখান থেকে 2 জন মানুষ মারা গেছে, দেন 8 জনে একটা বাঘ মারতে পারছে। 2 জন তো মারা গেল ওই ক্ষেত্রে, কিন্তু তারা 8 জনে ওই বাঘটিকে পরে খেয়ে ফেলবে। এবং প্রথম দিকে মানুষগুলো নিজেরা খেত না, কারণ একটা মানুষ আরেকটা মানুষকে খেত না। কিন্তু পরবর্তীতে ওই বইটিতে আমি যা পেয়েছি একদম শেষের দিকে, একটা সময় এসে মানুষকে খাওয়া শুরু করলো। এবং ওই সময় কেন মানুষকে খাওয়া শুরু করলো তাও বলি। ফার্স্টেই ওই জঙ্গলে বা তারা যে একটা এরিয়াতে থাকতো, ওই এরিয়ার সব হিংস্র যে পশুগুলা রয়েছে, সব হিংস্র পশুগুলা খাওয়া দাওয়া শেষ।
তাহলে বাকি আর কিন্তু হিংস্র পশু নাই, যদিও নর্মাল যে পশুগুলো থাকে গবাদি পশু বা গৃহপালিত পশু এইগুলো ছিল, এগুলো তারা কখনো খেত না, কারণ তারা সবসময় হিংস্র পশু খাওয়ার চেষ্টা করত। আর তখন দেখলো একটা জঙ্গলে সবাইকে খাওয়া শেষ, মানে সব হিংস্র পশু খাওয়া শেষ, তখন তারা তাদের নিজেদেরকে খেতে লাগলো, কারণ তাদের মাঝখানে যে দুর্বল ছিল তাকে খেয়ে ফেলতো। ঠিক এইভাবে একটা মানুষ আরেকটা মানুষকে খাওয়া শুরু করে। কিন্তু পরবর্তীতে যেমন খ্রিস্টপূর্ব একদম আদি যুগের প্রথম দিকে তখন মানুষ আইডিয়া পায় যে না, আমরা শুধু শুধু বাঘকে কেন খাবো, আমাদের এইখানে তো আরও অনেক পশু রয়েছে, এদেরকেও খেতে পারি। তখন দেখলো ওদের চাইতে এরা সুস্বাদু বেশি এবং এভাবে খেতে পারে। তখন ওই হিংস্র পশু বাদে গবাদি পশুগুলা খাওয়া শুরু করলো। দেন এভাবে আস্তে আস্তে তারপর দেখলো গবাদি পশু যেগুলো খায়, যেমন ঘাস, তারপরে গাছের ফল পাতা, মানুষ শুরুর দিকে কিন্তু পাতা খাওয়া শুরু করলো, ঘাস খাওয়া শুরু করলো, কিন্তু পরবর্তীতে দেখে ওই গাছের পাতার চাইতে ওই গাছের ফলটি আরও বেশি সুস্বাদু। এভাবে তারা ফল খেতে শুরু করলো। কিন্তু ওই জায়গাতেই একটি প্রবলেম ছিল, তারা যখন পশু হত্যা করতে যেত তখন এই পশুগুলো ধরুন একদিন হত্যা করতে গেছে 200 মানুষ, এই জায়গায় আরও অনেক গণবসতি হওয়ার কারণে মানুষ হয়ে গেছে 2000 বা প্লাস, আরও বেশি 2000 মানুষ হয়ে গেল। এখন প্রবলেমটি হলো কি, 2000 মানুষ একদিনে বের হয়েছে, একদিনে বের হয়ে প্রায় 2-3 হাজার বাঘ মেরে ফেলছে। এখন এই বাঘগুলো কিভাবে খাবে, তখন তাদের খুব প্রবলেম হয়ে গেল। তারা যে কাজটি করতো, আজকে যা খাওয়া হয়েছে সেগুলো খাওয়া দাওয়া করে বাকি কাজ বা বাকি যে বাঘগুলো ছিল ওই বাঘের ছবিগুলো পাথরে খোদাই করে রাখতো। মাটিতে প্রথম দিকে খোদাই করতো, কিন্তু মাটিতে প্রবলেম ছিল, ওইগুলো মুছে যাইতো বৃষ্টি আসলেই, এই জন্য তারা পাথরে খোদাই করে বাঘের ছবিগুলো এঁকে রাখতো এবং যেই বাঘটা খাওয়া শেষ ওই বাঘটা মুছে দিত। তারপরে তাদের চিন্তা ভাবনা আরেকটু আপডেট হলেই তারা দেখলো যে না, এগুলাকে তো একটি টান দিয়ে 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 সংখ্যা পদ্ধতি প্রকাশ করে ফেলা যায়। তখন তারা কি করলো, এভাবে একটি বাঘ একটি টান দিত, 2টি বাঘ 2টি টান দিত। এভাবে যখন দেখলো 2000-3000 টান দেওয়া লাগে বা এরকম সারি টানা লাগে, তখনই বা এরকম যে একটি চিহ্ন, এই চিহ্নটাকে তারা তো ওই সময় জানতো না এই চিহ্নটা কি, তারা জাস্ট একটা দাগ টেনে দিত। এইভাবে সংখ্যা পদ্ধতিগুলা তারা প্রকাশ করতে এরকম 200 বা 300, ধরুন একটি গাছে ফল রয়েছে, ফলগুলা পেরে তারপরে এক জায়গায় রেখে দিয়ে তখন ওইটাকে এতগুলা দাগ টেনে দিত এবং কতগুলা মানুষ আছে তার মাঝখানে এরা বিলি করে দিত, কারণ মানুষ তো অনেক বেশি ছিল। তারপর এইভাবে হলো, তখন 2টি গোষ্ঠী ভাগ হয়ে যায়, একটি সভ্য আর একটি হলো আমরা যেটাকে রাক্ষস বলি, এটা অসভ্য ছিল। তারা তাদের নিজেদেরকে নিজেরা খেত, কারণ যে দুর্বল ছিল তাকে খেয়ে ফেলতো। এভাবে চলতে থাকে। দেন ওইখান থেকে একটা ভাগ হয়, তখন আমরা একটা শ্রীলঙ্কার যেখানে বলি রাক্ষসদের একটা ছিল, ওইখানে কিন্তু ওই সময় মানুষ খাওয়া হতো, কিন্তু এখন খাওয়া হয় না, কারণ এখন তো মানুষ আধুনিক, এখন পুরো পৃথিবী কন্ট্রোল করতে জানে। আর এভাবেই কিন্তু সংখ্যা পদ্ধতির সৃষ্টি হয়। ফার্স্টেই তারা এভাবে সংখ্যাগুলো শুরু হতে থাকে। দেন পরবর্তীতে মিশরীয়রা আইসা একটা কাজ করলো, মিশরীয়রা আইসা দেখলো এই সংখ্যাগুলোকে এইভাবে এতগুলা টালি না টেনে এইগুলাকে একটা সংখ্যা নামে পরিচয় করা যায়, যেগুলো রোমান্স সংখ্যা। এগুলো প্রায় 3400 খ্রিস্টপূর্বের দিকেই মোটামুটি হয়ে গেছে। 4000 খ্রিস্টপূর্বের দিকে এরকম সভ্য হতে থাকলো, মানুষের হিসাব রাখতে পারে এবং তারা একটা সংখ্যা পদ্ধতি নিয়ে আসলো। তখনই তারা একটা ভাষার সৃষ্টি করতে পারলো, কারণ আগে মানুষকে এইভাবে ডাকতো বা ইঙ্গিত দিয়ে ডাকতো, তখন তারা এক একটা গোষ্ঠী এক একটা নাম দিতে থাকলো। যেমন কিছু দার্শনিক ছিল তাদের মাঝখানে, তারা এক এক গোষ্ঠী যখন যেভাবে থাকতো, দিনে দিনে পৃথিবীর বিস্তার বাড়তেছিল, কারণ মানুষের সংখ্যা বাড়তেছিল, দেখলো একসাথে 5000 মানুষ এক জায়গায় বসে থাকলে খাবার পাওয়া যায় না, খাবারের অভাবে তারা মারা যাচ্ছে। তখন তারা ভাগ হয়ে যেত, ভাগ হয়ে একদিকে এক গ্রুপ চলে যেত, অন্যদিকে অন্য গ্রুপ চলে যেত। এক জঙ্গলে বসবাস করার ফলে ওইখানে সব পশু খাওয়া শেষ, ফলও খাওয়া শেষ, তখন অন্য জঙ্গলে চলে যেত খাবারের সন্ধানে। এভাবে খাবারের সন্ধানেই কিন্তু পুরো পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়ে এবং ওই সময় ছড়িয়ে পড়ার কারণে মানুষ যে জিনিসটা পায়, ফার্স্টেই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ার কারণে তারা একটা ভাষার নির্ধারণ করা শুরু করে। যেই গোষ্ঠী যেইখানে বসবাস করতো ওইখানে কিছু পণ্ডিত মশাই ছিল এবং পণ্ডিত মশাইগুলা কি করলো, তারা
এইদিকে আসাকে কাম বলতে থাকে, এইদিকে যাওয়াকে গো বলতে থাকে, এরকম এই গাছের ফলকে এই নাম, ওই গাছের ফলকে এই নাম, এক এক গোষ্ঠী এক এক নাম দেওয়া থাকলো। যখন পুরো পৃথিবী আধুনিক যুগে চলে আসতে শুরু করলো, মানে মধ্যযুগে যখন এসে পড়লো প্রাচীন যুগ থেকে, তখনই পুরো পৃথিবীর সবগুলো ভাষাকে একটা ল্যাঙ্গুয়েজে নেওয়ার চেষ্টা করে, যে আসলে সবগুলোর সাথে কমিউনিকেশন করা যায় কিনা, ট্রান্সলেট করা যায় কিনা। যেমন আপেলকে বাংলাতে কি বলে বা চেয়ারকে আমরা বাংলাতে কি বলি, এই ধরনের একটা কমিউনিকেশন আনার চেষ্টা করলো, যে আমরা পৃথিবীর অন্যান্য ভাষার সাথে আমার ভাষাগুলো ট্রান্সলেট করতে পারি কিনা। ঠিক এই সময়ে ভাষাগুলো ট্রান্সলেট তৈরি করতে গিয়ে বা তাদের ভাষায় বিভিন্ন কিছু লিখে রাখতে গিয়ে, বা আমরা যখন ভাষাটা সৃষ্টি করি তখন তাদের বর্ণমালার আকৃতি দিতে গিয়েই আমাদের বইগুলো তৈরি হয়। কারণ ওই সময় ওইগুলো লিখে রাখতে হইতো। ফার্স্টের দিকে কাঠি দিয়েই লিখে রাখতো, দেন দোয়াত কলম আসলো, তারপর আপডেট যুগে চলে আসলাম। এখন তো আর কলম টলম কিচ্ছু লাগে না, খালি ল্যাপটপে রাইটিং করি, দেন আমরা লিখে রাখতে পারি। এভাবেই কিন্তু আমাদের ভাষাটা তৈরি হয়, এবং ভাষা থেকেই বইগুলা তৈরি হয়, আর বইগুলা থেকেই আমাদের পড়াশোনার সৃষ্টি হয়। আমরা কিন্তু এইভাবেই পড়াশোনার জগতে চলে আসি, এবং এখন আমাকে ওইগুলোই মুখস্থ করতে হচ্ছে। এটাকে সরায়া বলে, এটাকে রশ্মি বলে, এভাবেই কিন্তু আমাকে শিখতে হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমরা এখন বিস্তারিত পড়াশোনায় চলে এসেছি। কারণ দিন যত যাচ্ছে ততই আবিষ্কার হচ্ছে। যেমন আগে সফটওয়্যার ছিল না, এখন সফটওয়্যার চলে এসেছে, এবং আমরা এই সফটওয়্যারগুলো ইউজ করি। এর ভিতরে তো একটা বড় কোডিং থাকে, এই কোডিংগুলো আমাকে জানতে হবে এবং বুঝতে হবে, এবং বুঝেই কিন্তু আমাকে আধুনিক যুগে চলে আসতে হবে। তাহলে এভাবেই কিন্তু আমরা পড়াশোনা আবিষ্কার হই। আর পড়াশোনা আবিষ্কার করতে গিয়ে তখন কিন্তু একদল বা এক গোষ্ঠী, যেটা মিশরে বসবাস করত, তারা চিন্তা করলো ওইখানে পণ্ডিত মশাই ছিল অনেক বেশি। তারা চিন্তা করলো পৃথিবীর অন্যান্য লোকগুলা যেহেতু এক এক ভাষায় কথা বলে, তাহলে আমরা আর এই ভাষায় কথা বলবো না, আমরা ম্যাথমেটিক্সের ভাষায় কথা বলবো। যেমন আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি, বিশেষ করে ধরেন ইসলামিক কোনো কিছু লেখা হলে বা লেটার লেখা হলে তার উপরে কিন্তু দেখবেন 786 লেখা হয়। এই 786টা কিন্তু একটা মিশরীয় সভ্যতার সংস্কৃত বই থেকেই কিন্তু আমাদের এই যুগে এসেছে। ওইখানে কিন্তু এটার মিনিং হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ওই জায়গা থেকে কিন্তু ওই ম্যাথমেটিক্স টার্ম দিয়ে কিন্তু অনেক ভাষায় প্রকাশ করে ফেলতে পারি। ঠিক এইভাবে আমাদের ওই জায়গায় মিশরীয় যে সভ্যতা ছিল, তারা অনেকগুলো সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে ফেলে, অনেক কিছু আবিষ্কার করে ফেলে। একসময় 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি শেখা হতো, এবং টাইমিংয়ের ব্যাপারটা চলে আসে। মিশরেই কিন্তু প্রথম ঘড়ির আবিষ্কার হয়, আর দেন ওই জায়গা থেকে টাইমিং সিস্টেমটা আসে, যে 60 মিনিট, তারপরে 60 সেকেন্ড বা ঘন্টার হিসাবটা নিয়ে আসে। এভাবেই কিন্তু তারা এই সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কার করে দিয়েছে। একটি সভ্যতার মাধ্যমে আমরা এখন আধুনিক সভ্যতায় এসেছি। এই আধুনিক সভ্যতায় আসার পর আমরা কম্পিউটার ইউজ করেছি। তাহলে ওই আগের যে সভ্যতায় আমরা সংখ্যা পদ্ধতিগুলো ইউজ করতাম, সেই সংখ্যা পদ্ধতির বিষয়গুলো আমরা জানব। এবং আমাদের যে ডিজিটাল ডিভাইস বলতে আমি ফোন, আমার ল্যাপটপ, প্লাস আপনি যে ইলেকট্রিক ডিভাইসগুলো ইউজ করেন, টিভি থেকে শুরু করে যাবতীয় কিছু, এইগুলো ডিজিটাল ডিভাইস আমার এই সংখ্যার সাথে কি রিলেটেড, আমি কি এই সংখ্যা দিয়ে ডিজিটাল ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবো কিনা, এই ব্যাপারটি দেখব। এই ব্যাপার দেখতে গেলে আপনাকে 3টা জিনিস জানতে হবে। একটি হলো সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো ডিজিটাল ডিভাইস, এবং এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসকে ইউজ করে একটি যন্ত্রের মধ্যে প্রোগ্রামিং শিখতে হবে। তাহলে আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে এই 3টা পার্ট পেয়ে যাব খুব সহজেই। একটি অধ্যায়ের 3য় চ্যাপ্টার এখানে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস পাবো, আর 5ম অধ্যায়ে আমরা প্রোগ্রামিং পাবো। এভাবেই কিন্তু এখন আমরা পুরো পৃথিবী কন্ট্রোল করতে জানি। তাহলে আজকে আমার জাস্ট আলোচনাটা ছিল যে আসলে আমাদের পৃথিবীতে আমরা ভাষা কিভাবে পেলাম, বা আমরা কথা বলতেছি, এই কথাগুলো কোথা থেকে আসলো, প্লাস আমরা কেন এগুলা পড়বো। এর মেইন একটি কারণ হলো যে আমরা পরবর্তীতে কম্পিউটার দিয়ে পুরো পৃথিবী শাসন করতে চাইব। আমাদের রাজত্ব করাই ছিল মেইন বিষয়। পৃথিবীর আদি লগ্ন থেকে আমরা শেষ লগ্ন পর্যন্ত রাজত্ব নিয়েই চলবো। এর মেইন একটি ব্যাপার হলো আমরা এখন তথ্য প্রযুক্তিতে যত বেশি উন্নতি করতে পারবো, ঠিক তত বেশি রাজত্ব করতে পারবো। তাহলে আমাদের মেইন শেখা দরকার সংখ্যা পদ্ধতি, দেন ডিজিটাল ডিভাইস, আর তারপর আমরা প্রোগ্রামিং শিখব। তাই আমি এই 3য় অধ্যায়ের এই 2টি পার্ট আমি একাডেমিক সিস্টেমে আপনাদেরকে পুরো একটি ভিডিও টিউটোরিয়াল দেব। দেন আমি পরবর্তীতে এই
প্রোগ্রামিং নিয়ে একটি ভিডিও সিরিজ আপনাদেরকে দেব। তাহলে ফার্স্টেই আমরা সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কিভাবে সংখ্যা পদ্ধতিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এই বিষয়টি আমি পরের ভিডিওতে বলবো। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি পরের ভিডিওটি দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।